ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর চতুর্থ পাঠের অন্তর্গত প্রথম অধ্যায়টি। কবিতাটির নাম হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও। শক্তি চট্টোপাধ্যায়ের এই দাঁড়াও কবিতাটি নেওয়া হচ্ছে, অর্থাৎ দাঁড়াও কবিতার উৎস হচ্ছে তারই লেখা মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থ। তো প্রথমে এসো পরিচয় করে নিই আগে কবি শক্তি চট্টোপাধ্যায় সম্বন্ধে। কবি শক্তি চট্টোপাধ্যায় হলেন জীবনানন্দ দাশ সমকালীন পরবর্তীকালের কবি, অর্থাৎ রবীন্দ্রনাথের পরবর্তীকালের উল্লেখযোগ্য কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। তারপরে জীবনানন্দ দাশের পরবর্তীকালের উল্লেখযোগ্য কবি হলেন কবি শক্তি চট্টোপাধ্যায়। তো কবি শক্তি চট্টোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে 1933 সালের 25শে নভেম্বর তারিখে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1995 খ্রিস্টাব্দে 23শে মার্চ। তো এই কবি শক্তি চট্টোপাধ্যায়ের তথাকথিত উচ্চশিক্ষা সেইভাবে তিনি করে উঠতে পারেননি। রাজনীতি করার জন্য তাকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাই তথাকথিত একাডেমিক বা উচ্চশিক্ষা তার হয়ে ওঠেনি। তাই তিনি জীবিকার জন্য কখনো তিনি হোম টিউটোরিয়াল খুলেছেন, কখনো তিনি বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করেছেন, আবার কখনো বা ভারবী বই প্রকাশনা কেন্দ্রতেও কাজ করেছেন। আবার তিনি একসময় একটি পত্রিকা নিজেই সম্পাদনা করতেন। সেই সম্পাদিত পত্রিকাটা নাম হলো কবিতা সাপ্তাহিকী। তবে শক্তি চট্টোপাধ্যায় আমাদের কাছে বিখ্যাত হয়ে রয়েছেন তার উল্লেখযোগ্য রচনার জন্য। তার উল্লেখযোগ্য গ্রন্থাবলীর মধ্যে রয়েছে কুয়োতলা, এটা হচ্ছে তার লেখা প্রথম উপন্যাস। তারপরেতেই তার উল্লেখযোগ্য আরেকটি উপন্যাস হলো অবনী বাড়ি আছো। এই উপন্যাসগুলি বাদেও তিনি একাধিক উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের রচয়িতা। সেই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে আমাদের স্মরণ করতে হয় সোনার মাছি খুন করেছি, এটা একটি কাব্যগ্রন্থ। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এটাও একটি কাব্যগ্রন্থ। যেতে পারি কিন্তু কেন যাব, এটাও তার একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। অর্থাৎ উপন্যাস, কাব্যগ্রন্থ, ছোট গল্প বিভিন্ন বিষয়েতেই তিনি সাহিত্য রচনা করেছেন। এর জন্য তিনি পেয়েছেন একাধিক পুরস্কার। যেমন যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থটার জন্য তিনি 1983 খ্রিস্টাব্দে পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও তার বিভিন্ন উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার এবং মরণোত্তর রবীন্দ্র পুরস্কার। মরণোত্তর মানে তার মৃত্যুর পরেতে তিনি রবীন্দ্র পুরস্কার পান। কবি শক্তি চট্টোপাধ্যায় মূলত রূপচাঁদ পক্ষী এবং স্ফুলিঙ্গ সমাদ্দার এই দুই ছদ্মনামেই গদ্য রচনা করেছেন। তো কবি শক্তি চট্টোপাধ্যায়ের কাব্য রচনা তথা সাহিত্য রচনার উল্লেখযোগ্য দুটি দিক হলো, এক প্রকৃতি প্রীতি, অর্থাৎ প্রকৃতির প্রতি কবির অকৃত্রিম ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরা এবং প্রকৃতিকে রক্ষা করার আহ্বান। আর দ্বিতীয় তার কাব্য প্রতিভার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মানুষের প্রতি বা সাধারণ মানুষের প্রতি কবির ভালোবাসা। অর্থাৎ এক কথায় মানবপ্রীতি আর দুই প্রকৃতিপ্রীতি, এই দুটি বৈশিষ্ট্য হলো তার কবি প্রতিভার তথা সাহিত্য রচনার অন্যতম বৈশিষ্ট্য। এবারে আসা যাক আমাদের মূল কবিতা পাঠে। তো মূল কবিতা পাঠের আগে আমাদের একটা বিষয় আমরা আগে পরিষ্কার করে নিই যে আমরা তো মানুষ হচ্ছে সমস্ত প্রাণীদের থেকে সবথেকে শ্রেষ্ঠ জীব বা শ্রেষ্ঠ প্রাণী। অর্থাৎ মানুষের এই যে বিবর্তন, সবথেকে শেষেতে জন্মেছে মানুষ। আমাদের যে প্রাচীন মানব জগতের যে উৎপত্তি বা প্রাণী জগতের উৎপত্তি, সব থেকে শেষে জন্মেছে মানুষ এবং মানুষের সেই জন্ম মুহূর্ত থেকে বর্তমান মুহূর্ত পর্যন্ত যে বদলাতে সময়ও লেগেছে ভালোই, তবুও মানুষই হয়ে উঠেছে শ্রেষ্ঠ জীব বা শ্রেষ্ঠ প্রাণী। মানুষের আরেকটা দিক হচ্ছে মানুষ হলো সামাজিক জীব, অর্থাৎ মানুষ দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে
একতাবদ্ধভাবে থাকতে ভালোবাসে, কিছুটা প্রয়োজনে এবং কিছুটা তার স্বভাবগত কারণে। এখানেই পশু পাখিদের বা অন্যান্য প্রাণীদের থেকে কিন্তু মানুষের পার্থক্য। অর্থাৎ অন্যান্য প্রাণীরা দলবদ্ধভাবে সেভাবে থাকে না, হয়তো একসঙ্গে দল বেঁধে ঘুরতেই পারে, কিন্তু তারা সবসময় নিজেদের স্বার্থটুকুনি দেখে। নিজেদের খাবার পেলেই তারা অন্য আর কাউকে চিনবে না। এমনকি কোনো একটা প্রাণী বা পশু সে নিজে খাবার পেলে তার নিজের ছোট শিশু বা বাচ্চাও যদি পাশে দাঁড়িয়ে থাকে তাকেও সে খেয়াল করবে না, বরঞ্চ কেড়েই খেয়ে নেবে। অর্থাৎ অন্যান্য প্রাণী জগতের মধ্যে রয়েছে প্রবল স্বার্থপরতা, প্রবল একাকিত্ব। তারা দলবদ্ধ হতে পারে না, তারা একতাবদ্ধ হতে পারে না। সবথেকে বড় কথা, তারা দলবদ্ধ বা একতাবদ্ধ হওয়ার প্রয়োজনটাই জানে না। কিন্তু মানুষ জানে যে একতাবদ্ধভাবে বা দলবদ্ধভাবে থাকলে তার সুবিধা কত। এটা যে আমরা বর্তমানে জেনেছি তা নয়, সে আদিম সভ্যতার মানুষ তখন থেকেই বুঝতে পেরেছে ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজনীয়তা কতখানি। মানুষ প্রথমেতে একাকী শিকার করতে গেছে, কিন্তু হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে সে ক্ষমতায় পেরে ওঠেনি। তারপরেই মানুষ প্রয়োজন অনুভব করেছে একতাবদ্ধ হওয়ার। মানুষ যখন দেখলো দলবদ্ধভাবে শিকার করতে গিয়ে শিকারটাকে খুব সহজেই ঘায়েল করা যায়, এবং একতাবদ্ধভাবে থাকলে এই বন্য হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণ থেকে নিজেকে রক্ষাও করা যায়, সেই প্রয়োজন থেকেই মানুষ বুঝতে পেরেছে একতাবদ্ধ হওয়ার গুরুত্ব কতখানি। আর সেই বোধ, মানুষের সেই একতাবদ্ধ হওয়ার প্রয়োজনের যে বোধ, সেটাই মানুষকে কিন্তু আস্তে আস্তে তাকে সামাজিক জীবে পরিণত করেছে। অর্থাৎ মানুষ বা মানব জাতির যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই সামাজিকতা বোধ। মানুষ সমাজ গড়ে তুলেছে এই নিজেরই প্রয়োজনেতে, নিজের স্বার্থেতে এবং তার এই ঐক্যবদ্ধ মানসিকতার জন্য। এবং এই সমাজ গড়ে তোলার জন্য বা সামাজিক জীব হয়ে ওঠার জন্য, বা বলা যেতে পারে সে একতাবদ্ধ হওয়ার জন্য, সে অন্যান্য প্রাণীদের থেকে শ্রেষ্ঠ প্রাণীতে পরিণত হয়েছে। কারণ মানুষ একে অন্যকে সাহায্য করেছে, একে অন্যের বিপদে আপদেতে এগিয়ে গেছে এবং নিজের অভিজ্ঞতা বা নিজেদের বিভিন্ন ভাবনা চিন্তা একে অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে বা শেয়ার করে নিয়েছে। অর্থাৎ মানুষ ঐক্যবদ্ধভাবে থেকে নিজস্ব চিন্তা ভাবনা, জ্ঞান, দর্শন সমস্ত কিছু একে অন্যের সঙ্গে ভাগ করে নিয়ে তারা আস্তে আস্তে নিজেদের মানব সভ্যতার উন্নতি ঘটিয়েছে। অর্থাৎ মানুষের কাছে কাম্য হলো এই একতাবদ্ধতা, মানুষের কাছে লক্ষ্য হলো এই একতাবদ্ধতা। মানুষ যত ঐক্যবদ্ধ হয়ে থাকবে, যত সমাজবদ্ধভাবে থাকবে, ততই তাদের কাছে আগত বিভিন্ন সমস্যাগুলো তারা খুব সহজেই সমাধান করতে পারবে। মানুষের সামাজিকভাবে বা ঐক্যবদ্ধভাবে থাকাটা একান্ত জরুরি। কিন্তু মানুষ যদি স্বার্থপরের মতন শুধু নিজস্বটুকু দেখে, তাহলে মানুষ আর সাধারণের থেকে আলাদা হয়ে পড়বে এবং অনেক সময়তেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে সে অন্য কারো বা আত্মীয় পরিবার পরিজনের সাহায্য পাবে না। অর্থাৎ এটাই হলো মনুষ্যত্ব। মনুষ্যত্ব বোধের একটা দিকই হলো এই একতাবদ্ধতা, অন্যের বিপদে আপদে সাহায্য করা এবং নিজের বিপদে বা কোনো সমস্যার সময়তে অন্যের কাছে সাহায্য পাওয়া। এই সাহায্য পেতে গেলে বা সাহায্য করতে গেলে যে গুণগুলো দরকার, সেগুলোই হচ্ছে এক প্রকার মানবিক গুণ। অর্থাৎ দয়া, মায়া, মমতা, স্নেহ, সহানুভূতি, একতাবোধ, সাহায্য পরায়ণতা ইত্যাদি। এগুলোই বলা যেতে পারে মনুষ্যত্বের চরম বৈশিষ্ট্য। আর এইগুলোর জন্যই মানুষ শ্রেষ্ঠ জীবে পরিণত হয়েছে। নয়তো এইগুলো না থাকলে আর মানুষের আর মনুষ্যত্বটা রইল কোথায়? সে তো আর অন্যান্য প্রাণীদের মতনই সমতুল্য হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই যে আধুনিক মানুষ, যার বিজ্ঞানসম্মতভাবে আমরা একটা নামও স্থির করে দিয়েছি হোমো সেপিয়েন্স, এই আধুনিক মানুষের কাছে সমাজ তথা দেশ বা এই গোটা বিশ্বকে শান্তিপ্রবণ, উন্নয়নমুখী, সমৃদ্ধ করে তোলার জন্য এই আধুনিক মানুষের কাছে একান্ত কাম্য হলো এই মানবিক গুণগুলো। যে যত মানুষের কাছে এই মানবিক গুণগুলোকে রাখা যাবে, অর্থাৎ মানুষ যতই মানবিক গুণগুলোকে নিয়ে চলবে, ততই সমাজে বা দেশে বা বলা যেতে পারে গোটা বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, পরস্পরের মধ্যে মৈত্রীত্ববোধ বা বন্ধুত্ববোধ বজায় থাকবে এবং বিভিন্ন সমস্যার সমাধানেতে
বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজেই করা যাবে এবং এই মানবিক গুণগুলো থাকলেই আমাদের যেন মনে হয় যে প্রত্যেকটা দেশ এবং সভ্যতা বা প্রত্যেক বিশ্বের উন্নতি হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে যে বর্তমানে মানুষ তার এই মানবিক গুণগুলো ভুলতে বসেছে। তারা এমন এমন আচার আচরণ করছে যেটা তাদেরকে পশুতুল্য করে তুলছে, অর্থাৎ তাদেরকে সেই পশুর বৈশিষ্ট্যতে নিয়ে যাচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে এক ধরনের শক্তিশালী মানুষ, অর্থাৎ সে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী বা বলবান হতে পারে, সে রাজনৈতিক দিক থেকে কোনো প্রভাবশালী হতে পারে, বা সে সামাজিক দিক থেকে কোনো প্রতাপশালী হতে পারে। বিভিন্ন দিক থেকে কোনো শক্তিশালী মানুষ তার আরেক শ্রেণীর দুর্বল মানুষকে শোষণ করছে, শাসন করছে, লুণ্ঠন করছে এবং অত্যাচার করছে। এখানেই শেষ হচ্ছে না, এর থেকেও এগিয়ে যাচ্ছে। মানুষকে খুন করতে পিছু পা হচ্ছে না বা দুবার ভাবছে না। বর্তমানে বিজ্ঞানের দ্বারা মানুষ যেমন বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পেয়েছে, তেমনই পেয়েছে বিভিন্ন পারমাণবিক অস্ত্র বা বিভিন্ন আগ্নেয়াস্ত্র। আর এই পারমাণবিক অস্ত্র আগ্নেয়াস্ত্রের দ্বারা মানুষ আরেক মানুষকে হত্যা করতে বা একটা গোটা শহর বা একটা গোটা দেশকে ধ্বংস করে দিতে পিছুপা হচ্ছে না। এইখানেই কবি শক্তি চট্টোপাধ্যায় দেখছেন মনুষ্যত্বের চরম লাঞ্ছনা। মানুষের কাছে যেটা কাম্য ছিল, তার মনুষ্যত্ববোধ তথা মানবিক বোধ বা মানবিক গুণ, সেগুলো বর্তমানে একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। পরিবর্তে মানুষের মধ্যে চলে এসেছে বিভিন্ন পাশবিক গুণ, যেমন হিংসা, হত্যা প্রবণতা, খুন, লোভ, লালসা ইত্যাদি। আর এই পাশবিক গুণের দ্বারা পাশবিক গুণ যত আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে বা পাবে, ততই সমাজে, দেশে, রাষ্ট্রে, গোটা বিশ্বেতে পারস্পরিক হিংসা, কলহ, যুদ্ধ ইত্যাদি বাড়তেই থাকবে। সামাজিক শৃঙ্খলা নষ্ট হবে, সামাজিক শান্তি, নিরাপত্তা বিঘ্নিত হবে। এই জায়গা থেকেই কবি লিখছেন দাঁড়াও কবিতাটি। অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় তুলে ধরছেন এই কবিতাতে মানুষের কাছে কোন মানবিক গুণগুলো প্রত্যাশা করা যায় সেই দিকটা, এবং ঠিক একইভাবে বর্তমানে মানুষ কিভাবে তার এই মানবিক গুণগুলোকে হারিয়ে পাশবিক গুণের অধিকারী হয়ে উঠছে এবং তার পরিণাম কি হচ্ছে সেই দিকটা। এবং এই পাশবিক গুণের অধিকারী হয়ে ওঠার জন্য যারা অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর মানুষ, তাদের যে অসহায় অবস্থা সেই দিকটি। অর্থাৎ বিভিন্ন দিক থেকে এই কবিতাটি তাৎপর্যময় হলেও এই কবিতার মূল বক্তব্য হলো মানবতার লাঞ্ছনা এবং কবির মানবতাবোধকে প্রতিষ্ঠা করার সকাতর আহ্বান। সেদিক থেকেই কবিতার নামকরণটা আসছে দাঁড়াও। কবি কাদের পাশে দাঁড়াতে বলছেন এবং কাকে দাঁড়াতে বলছেন এবং কেন দাঁড়াতে বলছেন, সেটাই আমাদের কবিতার মূল বক্তব্য। কি বলছেন কবি? না, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তো প্রথমেই মানুষ বড় কাঁদছে কেন? মানুষের কাঁদার কারণ বিভিন্ন হতে পারে। কেউ তার আপনজন বা প্রিয়জন হারিয়ে কাঁদতে পারে, কেউ বা তার ব্যাপক কোনো ব্যবসা বাণিজ্যে বা কোনো তার চাষবাসেতে বা বিভিন্ন কারণ ক্ষয়ক্ষতির কারণে কাঁদতে পারে। কিন্তু মূলত এখানে সেই কাঁদার কথা বলা হয়নি, অর্থাৎ কোনো প্রিয়জন হারানোর কান্না কিংবা কোনো ব্যবসা বাণিজ্যে বা চাষবাসেতে ক্ষয়ক্ষতির কান্নার কথা বলা হয়নি। এখানে মূলত মানুষ কাঁদছে যে কারণে, তার কারণ হিসাবে কবি মূলত তুলে ধরেছেন সমাজের এই শোষক শ্রেণীকে, যারা আর্থিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে প্রভাবশালী, প্রতাপশালী বা ক্ষমতাবান। তারা সমস্ত আইন কানুনকে নিজের পকেটেতে ভরে রেখে দেয়, তারা সমস্ত আইন কানুনকে কিনে রেখে দেয় এবং এই আইন কানুনকে নিজের পকেটেতে ভরে বা নিজের পকেটেতে কিনে রেখে তারা দেদারভাবে বা খোলা মনে তাদের বিভিন্ন রকম শোষণ, শাসন, অত্যাচার, বিভিন্ন অসামাজিক, অনৈতিক কাজকর্ম বা অবৈধ কাজকর্ম তারা করতেই থাকে। এবং এদের এই অত্যাচার বা এদের এই অবৈধ অনৈতিক কাজকর্ম বা রাজনৈতিক প্রতিহিংসা, খুন, জখম ইত্যাদির কবলে পড়ে সাধারণ মানুষের পুরো ওষ্ঠাগত প্রাণ। একটা প্রবাদ হয় যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।
অর্থাৎ সমাজের প্রভাবশালী বা প্রতাপশালী মানুষগুলো পরস্পরের মধ্যে ঝগড়া করে বা পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বসে, আর তার পরিণামে সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে হয়। এখানে ঠিক সেই কারণেই কান্নার কথাটা আসছে। অর্থাৎ মানুষ বড় কাঁদছে। এখানে প্রথমত মানুষ বলতে একেবারেই সাধারণ মানুষ, নিম্নবিত্ত বা শ্রমজীবী মানুষ, কিংবা যাদের সেইভাবে আর্থিক সামর্থ্য নেই বা সেইভাবে কোনো রাজনৈতিক দাদাদের ছত্রছায়ায় যারা আশ্রয় নেই, অর্থাৎ যাদের সেইভাবে সামাজিক নিরাপত্তাই নেই, যাদের পাশে আইন শৃঙ্খলার রক্ষা কবচ নেই, তারাই মূলত সমাজের প্রভাবশালী মানুষদের দ্বারা শোষিত হয়ে, শাসিত হয়ে, অত্যাচারিত হয়ে বা বঞ্চিত হয়ে তারা ক্রন্দনরত। এই ক্রন্দনরত মানুষগুলোর পাশে কবি বলছেন যে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। অর্থাৎ আমাদেরকে দাঁড়াতে বলছে, কিন্তু অবশ্যই দাঁড়ানোর আগে কবি তার শর্ত বলে দিচ্ছে মানুষ হয়ে। অর্থাৎ আমি বা আমরা এই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াবো, কিন্তু তার আগে অবশ্যই আমাদেরকে আগে মানুষের মতন মানুষ হতে হবে। অর্থাৎ প্রকৃত মনুষ্যত্বের যে গুণ, দয়া, মায়া, স্নেহ, মমতা, সহানুভূতি, সাহায্যপরায়ণতা, সহমর্মিতা, একতাবদ্ধতা ইত্যাদি গুণগুলো আগে আমার মধ্যে ফিরিয়ে আনতে হবে। প্রকৃত মানুষের মতন মানুষ হয়ে উঠতে হবে, দিয়ে ওদের পাশে দাঁড়াতে হবে এবং ওদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ওদের ওই অসহায় অবস্থা থেকে ওদেরকে মুক্ত করার চেষ্টা করতে হবে এবং ওদের এই অসহায় অবস্থার জন্য যারা দায়ী সেই শোষক শ্রেণীর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদী হতে হবে। সব মিলিয়ে সমাজেতে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ শুধু ওদের পাশে গিয়ে দাঁড়ালেই হবে না, তার আগে অবশ্যই শর্ত হলো মানুষ হয়ে, অর্থাৎ প্রকৃত মনুষ্যত্বের অধিকারী হয়েই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। তারপরেতেই কবি বলছেন মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। অর্থাৎ এই যে মানুষ বড় কাঁদছে, কান্নার কারণ কি? কান্নার কারণ হলো আরেক শ্রেণীর মানুষ ফাঁদ পাচ্ছে। অর্থাৎ শিকারীরা যেমন বনেতে ফাঁদ পেতে নিরীহ পশুদেরকে শিকার করে এবং তাদেরকে হত্যা করে, তেমনি সমাজের যারা শোষক শ্রেণী বা শক্তিশালী মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক ফাঁদ পেতে বা অর্থনৈতিক টোপ দিয়ে বা লোভ দেখিয়ে এই সাধারণ মানুষদেরকে বিভিন্ন বিপদে ফেলে, এদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এদের শোষণ করে, শাসন করে। অর্থাৎ এই যে সমাজের শোষক শ্রেণী বা শক্তিশালী মানুষের এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটাকেই কবি এখানেতে বললেন মূলত ফাঁদ পাতা। অর্থাৎ মানুষের এই কান্নার কারণ হলো আর এক শ্রেণীর মানুষের এই ফাঁদ পাতা তথা ষড়যন্ত্র বা অত্যাচার, শোষণ, শাসন। এখানে একটা কথা আমাদের খুব মনে পড়ে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা খুব ভালো মন্তব্য করেছিলেন যে বাঘ বাঘের মাংস খায় না, কিন্তু মানুষ মানুষের মাংস খায়। কথাটার মানে কি? যে বর্তমানে মানুষের মধ্যে এত হিংসা, প্রতিহিংসা বেড়ে গেছে, এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে এত সহজে কোনো বিবেকবোধে দংশনকাতর না হয়ে, কোনো অনুশোচনাগ্রস্ত না হয়ে যেভাবে বেমালুম খুন করে দিচ্ছে। হ্যাঁ, মানুষের কাছে বর্তমানে যেহেতু অন্য আর এক মানুষের রক্ত প্রিয় হয়ে উঠেছে, সেই দেখে বঙ্কিমচন্দ্র অত্যন্ত দুঃখ করে বলেছিলেন যে এত হিংসা, প্রতিহিংসা এটা পশুদের মধ্যেও দেখা যায় না। যে হ্যাঁ, পশুরাও নিজেদের মধ্যে মারামারি করে, হ্যাঁ, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় বা কিছুক্ষণের জন্য মাত্র। কিন্তু মানুষের মধ্যে এই লড়াই, হিংসা, প্রতিহিংসা দিনকে দিন যেন বাড়তেই থাকছে। সেই পরিপ্রেক্ষিতে এই লাইনটাকে পুনরায় যেন কবি শক্তি চট্টোপাধ্যায় আবার বলতে চাইলেন যে মানুষই ফাঁদ পাচ্ছে। অর্থাৎ মানুষের এই কান্নার কারণ, মানুষের এই অসহায়তার কারণ, মানুষের এই দুঃখ দুর্গতির কারণ হলো আরেক শ্রেণীর মানুষের এই ফাঁদ পাতা বা ষড়যন্ত্র। তাদের ছলে বলে কৌশলে এই নিম্নবিত্ত বা সাধারণ মানুষের সর্বস্ব আত্মসাৎ করার একটা লোভী মনোভাব, এবং সেই স্বার্থসিদ্ধি না হলেই এই সাধারণ মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া বা নির্বিচারে হত্যা করা। তো এই রকম ফাঁদ পাতার, এই রকম ফাঁদের হাত থেকে বা ষড়যন্ত্রের হাত থেকে মানুষকে বাঁচাতে হলে কবি বলছেন তুমি পাখির মতো পাশে দাঁড়াও। খুব একটা সুন্দর উপমা বললেন যে প্রথমেতে বলেছিলেন তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, অর্থাৎ মনুষ্যত্ব বোধটাকে আগে ফিরিয়ে আনতে হবে, তারপর ওদের পাশে যেতে হবে। তারপরেতে আবার কবি দ্বিতীয় একটা উপমা দিলেন বা শর্ত দিলেন যে পাখির মতো পাশে দাঁড়াও। পাখির মতন পাশে দাঁড়ানোর অর্থটা কি না, পাখির মধ্যে আছে একটা স্বাধীন চেতনা, মুক্ত চেতনা,
বা মুক্তত্বের প্রতীক। অর্থাৎ পাখি খেয়াল খুশি মতন গান গাইতে পারে, খেয়াল খুশির মতন যেখানে খুশি যেতে পারে, খেয়াল খুশি মতন তাদের জীবন কাটাতে পারে। অর্থাৎ পাখির মধ্যে আছে একটা স্বাধীনতা তথা মুক্তির বার্তা পাখির জীবনযাপনে। তো পাখির এই মুক্তির বার্তা বা এই স্বাধীনতার বার্তা, এই বার্তাটা আমাকে আমার মধ্যে ফিরিয়ে আনতে হবে, তবেই আমি তার পাশেতে দাঁড়াতে পারবো বা তাকে সাহায্য করতে পারবো। কেন এই পাখির এই মুক্তি বা স্বাধীনতার বার্তাটা ফিরিয়ে আনতে বলছেন কেন কবি? আসলে এই যে অসহায় মানুষগুলো, যখন তাদের পাশে গিয়ে দাঁড়াবো, যেন তারা একটা আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে বা আস্থা রাখতে পারে যে হ্যাঁ, এই লোকটি আমাদেরকে শোষণ করবে না, শাসন করবে না, অত্যাচার করবে না, এই লোকটি আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেবে না বা আমাদেরকে মেরে ফেলবে না, এই লোকটি আমাদেরকে বরঞ্চ এই বিপদের হাত থেকে উদ্ধার করবে তথা মুক্ত করবে বা আমাদেরকে স্বাধীন করবে। এই যে আমার প্রতি এই বিশ্বাসটা রাখতে পারবে, যখন এই বিশ্বাসটা কখন রাখতে পারবে? যখন আমি তাদের কাছে একটা মুক্তির বার্তা বা স্বাধীনতার বার্তা শোনাতে পারবো। অর্থাৎ তাদের কাছে পাখির মতন পাশে দাঁড়াবো, এই কথাটার অর্থ দাঁড়াচ্ছে এটাই যে তাদের এই দুঃখ দুর্দশা, এই অসহায় জীবনযাপনের কাছে আমি যেন মুক্তির বার্তা হয়ে যায়, একজন মুক্তিদাতা হয়ে যায়, তাদের স্বাধীন করার একটা যেন বিশ্বাস স্থাপন করাতে পারি যে তাদেরকে আমি স্বাধীন করব, তাদেরকে আমি মুক্ত করব। তাহলে পাখির মতো পাশে দাঁড়াও কথাটার এটাই অর্থ দাঁড়ালো যে পাখির যেটা গুণ, পাখির যেটা বার্তা মুক্তি তথা স্বাধীনতা, সেটা যেন ওই মানুষগুলো আমার মধ্যে খুঁজে পায়, যে আমি তাদেরকে কোনো ক্ষতি করব না, তাদেরকে বরঞ্চ মুক্ত করব। এটাই হচ্ছে পাখির মতো পাশে দাঁড়ানো কথাটির তাৎপর্য। তারপরেই কবি বলছেন, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ মানুষ একলা কেন না, এই মানুষগুলোকে সাহায্য করার মতন কেউ নেই। কারণ আমরা আগেই বলেছি, যারা এদের ওপর এই ফাঁদ পাতে, এদের ষড়যন্ত্র করে বা এদের সর্বস্ব লুণ্ঠন করে নেয়, এদেরকে অত্যাচার করে, এই মানুষগুলো এতটাই প্রভাবশালী, প্রতাপশালী এবং আর্থিক দিক থেকে ক্ষমতাশালী যে এরা সমস্ত পুলিশ প্রশাসন বা আইন কানুন সব কিছুকে এরা কিনে নিতে পারে। অর্থাৎ সমস্ত প্রশাসনিক জগতের মানুষদেরকে এরা নিজেদের হাতের মুঠোয় এনে দেয়। ফলে এই সাধারণ মানুষগুলো বা এই ভুক্তভোগী মানুষগুলো যে আইনত দিক থেকে কোনো সাহায্য পাবে, সে গুড়ে বালি। সেই দিক থেকেই বলা হয় যে এরা খুব একলা। অর্থাৎ এদেরকে সাহায্য করার জন্য কোনো আইন নেই, কোনো প্রশাসন নেই বা কোনো রাজনৈতিক কোনো দাদা বা নেতাও নেই গো। কেননা সবাই এদের বিপক্ষে, সবাই আইন শৃঙ্খলা বা প্রশাসন সব কিছুই বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে গেছে, তাই তাদের সাহায্য এরা পাচ্ছে না। আর কোনো রাজনৈতিক নেতা বা দাদারাও এদের কাছে সেই রকমভাবে কোনো ফায়দা পাবে না বলেই এদের পাশেও দাঁড়ায় না। কাজেই এরা কোনো রকম কোনো সমাজের কোনো উচ্চবিত্ত মানুষ বা কোনো প্রভাবশালী নেতামন্ত্রী বা কোনো আইন প্রশাসন কারো কাছ থেকে সাহায্য পায় না বলেই এরা অত্যন্ত একলা। এই একলা মানুষগুলোর মনে আশা জোগাতে, তাদেরকে এই একাকিত্ব থেকে মুক্তি দিতে বা তাদের এই অসহায় অবস্থা থেকে মুক্তি দিতেই কবি আমাদের বলছেন যে তাহার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ পাশে এসে দাঁড়াও কথাটার অর্থ যে তাদেরকে সাহায্য করো, তাদের এই সমস্যার সমাধান খোঁজো এবং তাদের এই সমস্যার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে গর্জে ওঠো। তারপরেই কবিতার দ্বিতীয় স্তবকেতে আছে, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। অর্থাৎ কবি বলছেন যে এই যে মানুষগুলো কাঁদছে বা যে মানুষগুলো একলা বা যে মানুষগুলো এই বড়লোক বা উচ্চবিত্ত মানুষদের চক্রান্তের শিকার বা কোনো এদের ফাঁদে বা জালেতে আটকে যাওয়া কোনো নিরীহ পশুর সমান, সেই মানুষগুলো তোমাকে সকাল থেকে মনে করছে। অর্থাৎ তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। কার মনে পড়ছে না? ওই মানুষগুলোর। কাকে মনে পড়ছে? আমাকে। কিন্তু এখানেতে তোমার মতো করে মানে আমাকে মনে পড়ছে আমার মতন করে। আমাকে আমার মতন করে বা তোমাকে তোমার মতন করে কথাটা অর্থ হচ্ছে যে কবি এখানেতে বলতে চাইছেন যে একজন প্রকৃত মানুষের কাছে যে মানবিক গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো যেন অবশ্যই থাকে। অর্থাৎ
এই মানুষগুলো, অসহায় মানুষগুলো ঠিক সেই রকমই মানুষকে চাইছে যার মধ্যে প্রকৃত মনুষ্যত্ববোধটা আছে বা প্রকৃত মানবিক গুণগুলো, অর্থাৎ দয়া, মায়া, স্নেহ, মমতা, সাহায্যপরায়ণতা, সহানুভূতি, সহমর্মিতা, একতাবদ্ধতা ইত্যাদি গুণগুলো আছে। অর্থাৎ তোমাকে তোমার মতন করে মনে পড়ছে। কথাটার অর্থ যে এই অসহায় মানুষগুলো আমাকে ঠিক একজন উপযুক্ত, সাহায্যকারী, মনুষ্যত্বপ্রবণ, মানবিক গুণের অধিকারী মানুষ রূপেই তারা চাইছে, কখনোই ওই পাশবিক গুণের অধিকারী রূপে চাইছে না। অর্থাৎ তারা আমার মধ্যে কোনো পাশবিক গুণ চায় না, আমার মধ্যে মানবিক গুণ চায়। তারা আমার কাছ থেকে কোনো অত্যাচার, শোষণ, শাসন চায় না, তারা আমার কাছ থেকে সাহায্য চায়, সহানুভূতি চায়। তারা আমার কাছে কোনো রকম অবিশ্বাস বা আমার প্রতি কোনো ঘৃণা রাখতে চায় না, তারা আমার কাছে বরঞ্চ একটা আস্থা, ভরসা, বিশ্বাস বা বন্ধুত্ব রাখতে চায়। সেই জন্যই কবি বললেন যে তোমাকে তোমার মতন মনে পড়ছে। এবং সেই সকাল থেকে তারপরেতেই সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। অর্থাৎ সময়সীমাটা দেখো, সকাল, সন্ধে, রাত। তাহলে সকাল, সন্ধে, রাত, তাহলে আর বাকি কোনটুকুনি থাকলো? মানে বুঝিয়েই যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, সকাল, সন্ধে, রাত, এই তিনটে সময়সীমা বেঁধে দিয়ে আসলে গোটা দিনটার কথাই বলতে চাওয়া হচ্ছে। অর্থাৎ এই অসহায় মানুষগুলো সব সময় বা সারা দিন তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এরকম একজন মুক্তিদাতাকে চাইছে। সেই মুক্তিদাতা আমি বা আমরা হয়ে উঠতে পারি যদি আমাদের মধ্যে এই প্রকৃত মনুষ্যত্ববোধটা থাকে, পাশবিক গুণগুলোকে যদি দূর করতে পারি। তারপরেতেই এইখানেতে দেখো আমরা ডট ডট চিহ্ন দিয়ে দিয়েছি, কারণ এই যে এই লাইনটাই কবি আবার ফিরিয়ে এনেছেন, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ এই লাইনটা প্রত্যেকটা স্তবকের শেষেতে ব্যবহার করা হয়েছে। প্রথম স্তবকের শেষে, দ্বিতীয় স্তবকের শেষে, আবার তৃতীয় স্তবকের শেষে, এই দুটো স্তবকেও ব্যবহার করা হয়েছে বলেই আমরা এখানেতে ডট চিহ্ন দেওয়া হয়েছে। তারপরেতে তৃতীয় স্তবকেতে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। অর্থাৎ কবি বলছেন যে এদের কাছে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। অর্থাৎ দাঁড়াতে তো হবে, কিন্তু তিনটে ক্রিয়াপদ দেখো ব্যবহার করছে, এসে, ভেসে, ভালোবেসে। অর্থাৎ এদের কাছেতে শুধু আসলেই হবে না, এদের কাছেতে এসে এদেরকে ভালোবাসতে হবে। অর্থাৎ তুমি ওদের কাছেতে গিয়ে ওদের ভালো করব বা ওদের মঙ্গল করব বা ওদেরকে মুক্ত করব, এটা তো তুমি যাচ্ছ, কিন্তু ওদেরকে, ওদের ভালো বা ওদের মঙ্গল বা ওদের কল্যাণ করতে গেলে ওদের সঙ্গে দূরত্ব রাখলে চলবে না। অর্থাৎ মানুষের উপকার করতে গেলে আগে মানুষের সঙ্গে মিশতে হবে। ঠিক এমনই কথা জানিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কালান্তর প্রবন্ধতে, যে তিনি সেই কালান্তর প্রবন্ধতে একটা খুব ভালো বক্তব্য রেখেছিলেন যে বর্তমানে যারা সমাজ কল্যাণ করব মনে করে বা সাধারণ মানুষের কল্যাণ করব মনে করে, তাদের একটা মূল সমস্যা হচ্ছে তারা এই সাধারণ মানুষের সঙ্গে ঠিক মেশে না, দূরত্ব বজায় থাকে। ফলে তাদের সেই সমাজ কল্যাণমূলক কর্মগুলো ঠিকঠাকভাবে সফলতা পায় না। ঠিক সেই জায়গা থেকে শক্তি চট্টোপাধ্যায় ঠিক সেই কথাটাই বলতে চাইলেন যে মানুষ মনুষ্যত্বের অধিকারী হোক বা পাখির মতনই হয়, যাই হোক না কেন, এদের পাশে গিয়ে যখন আমি মনে মনে ঠিক করছি যে এদের উন্নতি ঘটাবো, এদের মুক্ত করব, এদের বিপদ আপদ থেকে রক্ষা করব, এদের সমস্যার সমাধান করব, এদের সমস্যা সমাধানকারীদের বিরুদ্ধে গর্জে উঠব, কিন্তু তার আগে অবশ্যই কবি বলছেন যে আগে তাদেরকে ভালোবাসতে হবে। অর্থাৎ যাদের উন্নতি করব বা যাদের মঙ্গল করব, আগে তাদেরকে ভালোবাসো। তাদের পাশে শুধু এসে দাঁড়ালেই হবে না, তাদেরকে ভালোবাসো, তাদের সঙ্গে মানসিক দূরত্বটাকে দূর করে দাও, মানসিক একতা স্থাপন করো। তবেই তো তারা তাদের সমস্যা তোমার কাছে বলবে, তবেই তো মানসিক একতা প্রতিষ্ঠা হলে, অর্থাৎ মানসিক দিক থেকে একটা বিশ্বাস স্থাপন হলে তবেই তো তারা তোমার কাছে আসবে। নয়তো তুমি তোমার সঙ্গে দূরত্ব বজায় থাকলে তারা তোমার কাছে আসতেই পারবে না, তো তুমি তাদের জন্য উন্নয়নমূলক বিভিন্ন কাজ বা কল্যাণমূলক কাজ করবে কি করে? কিন্তু এটা তো বোঝা গেল এসে দাঁড়াও আর ভালোবেসে দাঁড়াও, কিন্তু ভেসে দাঁড়াও, মানুষ কি আবার ভাসতে পারে নাকি? এ তো পাখির বৈশিষ্ট্য। যদিও এখানে পাখির মতো এসে দাঁড়াতে বলেছেন, হ্যাঁ, তাহলে পাখিরই একটা বৈশিষ্ট্য হলো ভেসে দাঁড়াও। সেদিক থেকে ভেসে ক্রিয়াপদটা গুরুত্বপূর্ণ।
অর্থাৎ প্রকৃতপক্ষে মানুষ ভাসতে পারে না, কিন্তু মানুষকে এখানে যেহেতু পাখির সঙ্গে তুলনা করলেন, পাখির মতো এসে দাঁড়াও, সেখানে পাখির কাজকর্ম, পাখির যে গমন শক্তি, সেই ভাষাটাকে এখানেতে ব্যবহার করলেন। কিন্তু শুধু এই পাখির দিক থেকে এই ভাষা ক্রিয়াপদটাকে আলোচনা করলেই শেষ হয়ে যায় না। আসলে ভেসে দাঁড়াও কথাটার একটা অন্তর্নিহিত তাৎপর্য আমরা বলতে পারি যে এমনভাবে তাদের সঙ্গে মেশো যে তাদের মনেতে সবসময় যেন তোমার নামটাই ভেসে থাকে। অর্থাৎ তাদের মনেতে এমনভাবে তাদের সঙ্গে মেশো যাতে তাদের মনেতে এটাই বিশ্বাস অর্জন হয়ে যায় যে হ্যাঁ, তুমিই পারবে তাদেরকে মুক্ত করতে, তাদেরকে উদ্ধার করতে। অর্থাৎ ভেসে দাঁড়াও, কোথায় ভাসবো না, ওই অসহায় মানুষগুলোর মনেতে ভাসবো। মনেতে ভাসবো কথাটার মানে তাদের মনেতে বিশ্বাসের জায়গাতে ভাসবো, আমি আস্থার জায়গাতে ভাসবো। বাস্তবিক, সুতরাং এখানেতে বাস্তবিকভাবে কোনো মানুষ ভেসে থাকতে পারে না। আসলে ভেসে দাঁড়াও কথাটার এখানে এই অন্তর্নিহিত অর্থতেই প্রযুক্ত হয়েছে। তারপরেই ওই একই লাইন আছে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, এবং মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহলে এই যে কবিতাটা 3টে স্তবক, এই 3টে স্তবকেতে মূলত কবির তাহলে মূল বক্তব্য হলো যে এই অসহায়, হতদরিদ্র, সমস্ত দিক থেকে সাহায্যহীন বা সাহায্য বঞ্চিত, ক্রন্দনরত, শোষিত, বঞ্চিত মানুষগুলোর অসহায় অবস্থা থেকে তাকে মুক্ত করার জন্য তুমি মনুষ্যত্বের অধিকারী হয়ে, প্রকৃত মানবিক গুণের অধিকারী হয়ে তুমি তাদের কাছে মুক্তির দাতা হয়ে যাও। তাদের সঙ্গে মেশো, তাদেরকে ভালোবাসো, তাদের বিশ্বাস অর্জন করো, বা এমন একটা বন্ধুত্বের পরিমণ্ডল তুমি সৃষ্টি করো যাতে তারা তোমাকে বিশ্বাস করে, ভরসা রাখতে পারে, তোমার কাছ থেকে মুক্তি পাবো বা তোমার দ্বারা স্বাধীন হব, এই আশাটা বা এই স্বপ্নটা যেন তারা দেখতে পারে। সুতরাং দাঁড়াও কবিতার মধ্য দিয়ে মূলত কবি মানুষের এই মানবিকতা বোধকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেননা এখানেতে তুমি বলতে যে কবিতাটা শুধু পড়ছে মানে আমি, তা নয়। আসলে তুমি বলতে সমাজের সকল মানুষকে কবি বুঝিয়েছেন। এই তুমির মধ্যে তোমারত্ব ভাবটা, অর্থাৎ মনুষ্যত্ব ভাবটাকে জাগিয়ে তোলার কবিতাই হলো দাঁড়াও কবিতা। অর্থাৎ দাঁড়াও কবিতার মূল বক্তব্য যে এটা একটা মানবতা বোধ বা মানবিক গুণের জাগরণ ঘটানোর আহ্বানমূলক কবিতা। এইবার আসা যাক কবিতাটার নামকরণেতে। আমরা এর আগের ভিডিওগুলোতে বারবার বলেছিলাম যে কোনো সাহিত্যের নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সচেতন ব্যাপার। একটা নামকরণ করতে মূলত এই সচেতনতার দিক থেকেই সাহিত্যিকরা মূলত 4 দিক থেকে নামকরণ করে থাকেন। প্রধান বিষয়বস্তু কেন্দ্রিক, প্রধান চরিত্র কেন্দ্রিক, লেখকের স্বনাম কেন্দ্রিক এবং ব্যঞ্জনা কেন্দ্রিক। আমাদের পাঠ্য কবিতাটির অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও কবিতাটির বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ হয়েছে। কেন না কবিতার নাম হচ্ছে দাঁড়াও। এখানেতে যদি খেয়াল করো কবিতাটাতে দেখবে এই দাঁড়াও শব্দটা ব্যবহার করা হয়েছে মোট 10 বার। প্রথম 1 নম্বরেতে হচ্ছে শিরোনামটাতেই আছে দাঁড়াও, অর্থাৎ কবিতার নামকরণেতে দাঁড়াও শব্দটা 1 বার, আর কবিতার মধ্যেতে আছে 9 বার, অর্থাৎ 9 আর 1 10, এই 10 বার দাঁড়াও শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে কবি কতটা গুরুত্ব দিতে চেয়েছেন এই শব্দটার ওপর। সাধারণত একটা শব্দ আমরা যখন বারবার ব্যবহার করি জানতে হবে সেইটার ওপরেতেই আমি গুরুত্ব দিচ্ছি। যেমন ধরা যাক যে আমাদের হয়তো পরীক্ষা চলে এসছে, আর হয়তো 2 দিন পরীক্ষা বাকি আছে। সেই সময়তে কেউ একজন হয়তো আমাকে বলছে যে চল কোথাও থেকে ঘুরে আসি গা 2 দিন। আমি তাকে বললাম যে না, যাব না, সামনে পরীক্ষা, যাব না। এখানে নাটা একবার বললাম, কিন্তু সে বারবার যদি আমাকে অনুরোধ করে, আমার হাত ধরে পর্যন্ত অনুরোধ করছে চ না, তখন আমি কথাটা এরকম বলি যে না 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 আমি যাব না বাবা। এই যে না 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 না, কতবার দেখো না না শব্দটা বলে দিলাম। মানে এতবার শব্দটা বলার অর্থ কি, যে তুমি যে যাবে না এটাকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া, বারবার না শব্দটা। বা হয়তো এই গরমেতে প্রচণ্ড হয়তো তোমার জল তেষ্টা পেয়েছে, সেই সময়তে কেউ একজন হয়তো এতটাই জল তেষ্টা পেয়েছে, সেই সময়তে কেউ একজন হয়তো আমাদেরকে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। তখন আমরা কি বলি
দে 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 তাড়াতাড়ি দে। এই যে দে দে দে, তাড়াতাড়ি দে, 4 বার দেখো দে শব্দটাকে ব্যবহার করলাম। অর্থাৎ একটা শব্দ যখন আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথনেও একটা শব্দ যখন বারবার ব্যবহার করি, জানতে হবে সেই শব্দটার অর্থটার প্রতি আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। ঠিক সেই জায়গা থেকে কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও শব্দটাকে 10 বার ব্যবহার করেছেন শিরোনাম সহ। মানে কবি স্পষ্টত বুঝিয়ে দিতে চাইছেন এই দাঁড়াও, অর্থাৎ এই সাধারণ মানুষের প্রতি দাঁড়াও, তাদেরকে সাহায্য করো, তাদেরকে উদ্ধার করো, এই বিষয়টার প্রতি গুরুত্ব দিতে চেয়েছেন মূল কবিতাটাতে। এই বিষয়টাকে কেন্দ্র করেই কবিতার নামকরণ হয়েছে, বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। এখানেতে আমাদের যে হাতে কলমে অংশ, সেখানেতে একটা প্রশ্ন করা হয়েছে, যদি কবিতাটার নাম মানুষ বড় কাঁদছে, এইটা যদি নামটা রাখা হতো তাহলে কি যুক্তিযুক্ত হতো? বলা বাহুল্য যে না, সেক্ষেত্রে মানুষ বড় কাঁদছে যুক্তিযুক্ত হতো না। কেন, যদি কবিতাটার নাম হতো মানুষ বড় কাঁদছে, তাহলে মূলত মানুষের অসহায়তার দিকটাই কবিতাতে প্রকাশ পেত। কিন্তু কবি শুধুই এই কবিতায় অসহায়তার দিকটাকেই তুলে ধরেননি, বরঞ্চ এই মানুষগুলোকে অসহায়তা থেকে বাঁচানোর জন্যে, মানুষকে তার এই ক্রন্দনরত অবস্থা থেকে মুক্ত করার জন্য আমাদেরকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অর্থাৎ কবি এই কবিতায় কোনো নৈরাশ্যের দিক সৃষ্টি করতে চাননি, হতাশার দিক সৃষ্টি করতে চাননি, বরঞ্চ দাঁড়াও শব্দটাকে ব্যবহার করে বা শিরোনাম করে কবি বরঞ্চ এখানে একটা আশাবাদের সঞ্চার করেছেন। কাদের কাছে? যারা অসহায় তাদের কাছে, যারা কাঁদছে, যারা একলা তাদের কাছে। অর্থাৎ কবিতাটার নাম যদি শুধু মানুষ বড় কাঁদছে হতো, তাহলে কবিতাটা শুধু একটা অংশই আমাদের কাছে ধরা পড়তো। সেটা কোন দিকটা? ওই অসহায় মানুষগুলোর দুঃখ দুর্দশার বা অসহায়তার দিকটা, তাদের জীবনের অভাব অনটন অত্যাচার বঞ্চনার দিকটা। কিন্তু যেহেতু দাঁড়াওটা নামকরণ করা হয়েছে, এই দাঁড়াও নামকরণটার মধ্য দিয়ে কবিতার সামগ্রিক বক্তব্যটাই ফুটে উঠেছে। আর আমরা তো জানি শিরোনাম এমনভাবে করতে হয় যে কোনো একটা পাঠ্যাংশের মূল বক্তব্যটাকে সামগ্রিকভাবেই তুলে ধরতে পারে। সেদিক থেকে মানুষ বড় কাঁদছে নামকরণটা মোটেই যুক্তিযুক্ত হতো না, বরঞ্চ দাঁড়াও নামকরণটাই যুক্তিযুক্ত হয়েছে। আর এই যুক্তিযুক্ত হয়েছে বলেই মোট 10 বার শব্দটাকে কবি ব্যবহার করেছেন। এই কবিতার আমরা কি আর অন্য কোনো বিকল্প নাম দিতে পারি? মানে মানুষ বড় কাঁদছে এটা তো নামকরণটা দেওয়া যাবে না, দাঁড়াও নামকরণটা কবি দিয়েছেন এবং অবশ্যই যুক্তিযুক্ত হয়েছে। আমরা কি অন্য কোনো নাম দিতে পারি? হয়তো এখানে একটা বিতর্কের সৃষ্টি হতে পারে অন্য কোনো নাম দিলে, তবু আমরা বলবো যে এই হাত বাড়াও এই নামটা আমরা দিতে পারি। যদিও এই নামটা কিন্তু আমাদের কোনো কাল্পনিক নাম নয়। দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়েরই, দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে সেখানে তো সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা বলে একটি প্রবন্ধ সহায়ক পাঠ হিসাবে সংকলিত হয়েছে। সেই আমার বাংলা প্রবন্ধ গ্রন্থের শেষ প্রবন্ধ হচ্ছে হাত বাড়াও। সেখানেও কিন্তু সুভাষ মুখোপাধ্যায় এইরকম অসহায় মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছিলেন। তো সেই সুভাষ মুখোপাধ্যায়েরই প্রযোজ্য নাম, ওই প্রবন্ধটাতে যে নামকরণটা করছেন হাত বাড়াও, সেই নামটা কিন্তু আমরা এই কবিতাটাতে দিতেই পারি। কেননা দাঁড়াও বা হাত বাড়াও যে নামটাই আমরা দিই না কেন, সেই নামটার দ্বারাই দুটোরই একটা অর্থ বোঝায় যে এই সাধারণ মানুষগুলোর প্রতি, সাধারণ মানুষগুলোকে সাহায্য করো। অর্থাৎ দাঁড়াও নামটা কবি দিয়েছেন, আমরা বিকল্প নাম সুভাষ মুখোপাধ্যায়ের নামটাকেই এনে হাত বাড়াওটা যদি দিই, দুটো নামেরই তাৎপর্য দাঁড়াবে এই সাধারণ মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও। এবারেতে আসা যাক কবিতাটার কিছু ব্যাকরণগত বিশ্লেষণের দিকে। প্রথমত কবিতায় এই যে মতো শব্দটা ব্যবহার করা হয়েছে 3টে স্তবকেতে, বিশেষ করে প্রথম স্তবকেতে দেখবে যে মানুষের মতন পাশে দাঁড়াও বা পাখির মতো পাশে দাঁড়াও। এই যে মতো শব্দটা ব্যবহার, এই মতো শব্দটা মূলত আমরা কখন ব্যবহার করি? মূলত মতো শব্দটা ব্যবহার করা হয় দুটি ব্যক্তি বা দুটো বস্তু বা দুটো বিষয়ের মধ্যে মিল বা অমিল খোঁজার সময়েতে। যেমন মিলের একটা উদাহরণ দিই, ছেলেটি চাঁদের মতো সুন্দর। তাহলে এখানেতে ছেলেটির সঙ্গে চাঁদের সৌন্দর্যের মিল দেখানো হচ্ছে, অর্থাৎ ছেলেটিও সুন্দর, চাঁদও সুন্দর। ছেলেটির সৌন্দর্য আর চাঁদের সৌন্দর্য যেহেতু মিল রয়েছে, তাই এই ছেলেটি চাঁদের মতো সুন্দর এই মতো শব্দটাকে ব্যবহার করা হয়েছে। আবার অমিল যদি দেখানো হয়,
এই যে তোমার মতো কৃপণ আর কেউ নেই, তাহলে তুমি যতটা কৃপণ তোমার মতন কৃপণ আর কেউ নেই গো। এই যে অমিল, তোমার সঙ্গে অন্য আর কারো মিল নেই, অমিল। অর্থাৎ মতো শব্দটা মূলত মিল এবং অমিল দুটো ক্ষেত্রেই ব্যবহার করা হয়। মূলত দুটো ব্যক্তি বা দুই বস্তু বা কখনো একটি ব্যক্তি বা এক বস্তু বা দুটি বিষয়ের মধ্যে মিল এবং অমিল খোঁজা অর্থাৎ সাদৃশ্য বা বৈসাদৃশ্য খোঁজার জন্যই এই মতো শব্দটা ব্যবহার করা হয়। সেটা আমাদের কথ্য ভাষাতেই হোক বা লেখ্য ভাষাতেই হোক। লেখ্য ভাষাতে যখন এরকম মতো শব্দটি ব্যবহার করে কোনো মিল খোঁজা হয় সেটাকে সাহিত্যের ভাষায় বলা হয় উপমা অলঙ্কার। উপমা অলঙ্কার অর্থাৎ মতো শব্দটা ব্যবহার করে যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে মিল খোঁজা হবে বা সাদৃশ্য দেখানো হবে সেটাকে সাহিত্যের ভাষায় বলা হয় উপমা অলঙ্কার। সুতরাং এই কবিতাটার প্রথম দুটো লাইনে এই উপমা অলঙ্কার ব্যবহার করা হয়েছে। এরপরেতে কবিতাটার দ্বিতীয় যেটা একটা দিক যে মানুষই ফাঁদ পাচ্ছে। কবিতাটাতে যেখানে বলা হয়েছে যে মানুষের এই অসহায়তার সুযোগ কি, কেন বা মানুষ এই কাঁদছে কেন, না কবি ঠিক বলেছেন যে মানুষই ফাঁদ পাচ্ছে। অর্থাৎ মানুষ অর্থাৎ এই যে স্বরধ্বনিটাকে বা স্বরধ্বনিটাকে দেখো ব্যবহার করা হয়েছে। কেন এই স্বরধ্বনিটা ব্যবহারের সার্থকতা কোথায়? না আসলে এই যে স্বরধ্বনিটা বা হস্যই স্বরধ্বনিটাকে ব্যবহার করে বক্তব্যে জোর সৃষ্টি করা হচ্ছে যে অন্য কেউ নয়, মানুষের এই কান্নার জন্য বা মানুষের এই অসহায়তা সুযোগের জন্য বা মানুষকে এই শোষণ বঞ্চনার জন্য অন্য কেউ দায়ী নয়, মানুষই দায়ী। অর্থাৎ এক শ্রেণীর মানুষই আর এক শ্রেণীর মানুষকে বিপদে ফেলে দিচ্ছে। অর্থাৎ এই শব্দটা ধ্বনিটা প্রয়োগ করে মূলত মানুষই যে এই দুর্নীতি বা এরকম অত্যাচার বা শোষণ শাসন বঞ্চনা হিংসা খুন জখম ইত্যাদি কর্মকাণ্ডের নায়ক সেটাকেই মূলত কবি বোঝানোর জন্য এই স্বরধ্বনিটা ব্যবহার করেছেন। এরকম যদি আমরা আর একটা বাক্য তৈরি করি, দেখো আমি লিখেছি শ্যামই আয়নাটা ভেঙেছে। অর্থাৎ কোনো একটা বাড়িতে হয়তো দেখা যাচ্ছে যে ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে গেছে, তো কে ভেঙেছে করে শেষকালে দেখা গেল যে সবাই বুঝতে পারছে যে শ্যাম নামক ছেলেটি হয়তো ভেঙেছে, কিন্তু শ্যাম হয়তো স্বীকার করছে না সেটা, যে না আমি ভাঙিনি গো। কিন্তু সকলে যখন একসঙ্গে বলবে যে শ্যামই ভেঙেছে আর কেউ ভাঙিনি, এটা ওরই কাজ, এই যে ওরই কাজ বা শ্যামই ভেঙেছে, এই হস্যই স্বরধ্বনিটা ব্যবহার করে মূলত বক্তব্যে জোর সৃষ্টি করা হয় বা বক্তব্যকে দৃঢ়ত্ব দেওয়া হয়। অর্থাৎ অন্য কোনো সম্ভাবনাগুলোকে সরিয়ে দিয়ে একটা নির্দিষ্ট স্থির সিদ্ধান্তে আসার জন্যই এই হস্যই স্বরধ্বনিটিকে ব্যবহার করা হয়। তারপরেতে এই কবিতার তিনটে স্তবকের তৃতীয় লাইনগুলোকে দেখো একই লাইন আছে। কবিতাটা তিনটে স্তবক, কিন্তু তিনটে স্তবকের তৃতীয় লাইনগুলো সব এক। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তিনটে স্তবকের তিনটে লাইনের মধ্যে এখানেতে একটা আগে খেয়াল করো যে তাহারটা হচ্ছে সাধু ভাষা, এর চলিত রূপটা হতো তার। প্রথমতই গোটা কবিতাটা চলিতে লিখেও কবি কেন একটা সাধু শব্দ তাহারটা ব্যবহার করলো? মূলত এটাকে একটা বলা হয় গুরুচণ্ডালী দোষ। অর্থাৎ যখন একটা লেখার মধ্যে সাধু ভাষা এবং চলিত ভাষা পুরো মিশ্রিত অবস্থায় থাকে সেটাকে সাহিত্যিক দিক থেকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। কিন্তু গুরুচণ্ডালী দোষ তখন কথাটা মানা যায় না যখন কবিরা বা সাহিত্যিকরা কোনো একটা তাৎপর্য নিয়ে হঠাৎ করে চলিত ভাষার মধ্যে সাধু ভাষা বা সাধু ভাষার মধ্যে চলিত ভাষা ব্যবহার করেন। অর্থাৎ যদি দেখা যায় যে সাধু ভাষার মধ্যে হঠাৎ করে চলিত ভাষা এলো বা চলিত ভাষার মধ্যে হঠাৎ করে সাধু ভাষা এলো, কিন্তু সেটা ইচ্ছাকৃত ভুল নয় বা কোনো অজান্তে ভুল নয়, বরঞ্চ কবি কোনো একটা বিশেষ তাৎপর্য নিয়ে বা অভিপ্রায় নিয়ে অর্থাৎ কোনো একটা অন্তর্নিহিত অর্থকে প্রকাশ করবার জন্য কবি সজ্ঞানে এইটা করছেন, এই কাজটা করছেন, তখন সেটাকে ঠিক কিন্তু আর গুরুচণ্ডালী দোষ বলা যেতে পারে না। কাজেই এই গোটা কবিতাটা চলিতে লেখার মধ্য দিয়ে হঠাৎ করে সাধু শব্দ তাহারটা চলে আসাকে আমরা কিন্তু কখনোই গুরুচণ্ডালী দোষ বলবো না, বরঞ্চ এখানেতে কবি এই তাহার শব্দটাকে
বা সাধু শব্দটাকে ব্যবহার করেছেন এই তাহার অর্থাৎ এই মানুষগুলো অর্থাৎ এই তাহার সর্বনামটার দ্বারা যে মানুষগুলোকে বোঝাচ্ছে তাদেরকে আলাদা করবার জন্য, তাদেরকে বিশেষত্ব দেওয়ার জন্য। অর্থাৎ এই মানুষগুলো কিভাবে যে একলা, কিভাবে যে ক্রন্দনরত, কিভাবে যে সবাইকার সাহায্য থেকে বঞ্চিত, সব দিক থেকে শোষিত শাসিত, অর্থাৎ জীবন ধারণের স্বাভাবিক সাধারণ সুযোগ সুবিধাগুলোও হয়তো এরা পায় না, সব দিক থেকে এদের জীবনযাপনে প্রতিকূলতা, এই চারিদিকে এই যে একটা অরাজকতার বা এই প্রতিকূলতার দিক বা এদের এই সমস্যার দিক, এইটাকে বোঝানোর জন্যেই এই তাহার শব্দটাকে ব্যবহার করা। অর্থাৎ আর গড়পড়তা মানুষরা যেমন সুখে শান্তিতে সমৃদ্ধিতে নিরাপত্তার আবেষ্টনীতে থাকে, সমস্ত কিছু সমাজেতে সুযোগ সুবিধা পায়, এই অসহায় মানুষগুলো সেটা পায় না। এরা যে আর সাধারণ গড়পড়তা মানুষের থেকে যে কতটা আলাদা সেইটাকে বোঝানোর জন্যই এই তাহার শব্দটাকে প্রয়োগ করা হচ্ছে। মানে বিষয়টাকে আমরা বলতে পারি, ধরো তোমরা স্কুলেতে গেছো, প্রত্যেক স্কুলেতে একটা করে স্কুল ড্রেস আছে, প্রত্যেকেই স্কুল ড্রেসে পরে গেছো, হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো একটি ছেলে বা মেয়ে হয়তো স্কুল ড্রেস পরে আসেনি, সে একটা অন্য কোনো জামা পরে এসেছে, তখন সে ওই স্কুলের মধ্যে সকলের চোখে পড়বে। কেননা সবাই স্কুল ড্রেস পরে এসছে, মাত্র একটি ছেলে দেখা যাচ্ছে, একটি ছেলে বা মেয়ে স্কুল ড্রেস পরে আসেনি, তখন তার পোশাকটাই তাকে বিশেষত্ব দিয়ে দিচ্ছে, এবং এতটাই বিশেষত্ব দিচ্ছে যে যে যতই আনমনা হয়ে থাক না কেন ওই ছেলেটি বা মেয়েটি অন্তত একবারের জন্য তার চোখে পড়বে। অর্থাৎ ওই আলাদা পোশাক যেমন ওই ছেলেটি বা মেয়েটিকে স্কুলের মধ্যে একটু আলাদা গুরুত্ব দিয়ে দিল, সকলের একটু আলাদা নজরেতে এলো, সকলে যেহেতু তার প্রতি সচেতন হয়ে উঠল, তেমনি এই চলিত ভাষার মধ্যে হঠাৎ করে সাধু শব্দটাকে এনে কবি মূলত পাঠককে এই অসহায় হতদরিদ্র সুযোগ সুবিধা বঞ্চিত মানুষগুলোর প্রতি একটু বেশি করে সচকিত করে তুলতে চাইলেন বা সচেতন করে তুলতে চাইলেন, যাতে এদের প্রতি আমাদের এই মানবিক গুণগুলো যেন জেগে ওঠে। তাই এই সাধু শব্দটাকে ব্যবহার। আর শেষে যেটা আসছে যে এই মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এই শব্দটা এই লাইনটাকে 3 বার ব্যবহার করা হয়েছে। যেন 3 বার ব্যবহার করা হয়েছে। আমাদের একটা দৈনন্দিন জীবনে কথা হয় যে 3 সত্যি, যে সত্যি সত্যি সত্যি, মানে 3 সত্যি দেওয়া বা অনেকটা দিব্যি করার মতন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখবে 3টা একটা কোনো আক্ষরিক কোনো একটা সংজ্ঞা হয়ে থাকে না, অনেক তাৎপর্য বহন করে। যেমন দেখবে শাঁখ বাজানোর সময় দেখবে 3 বার শাঁখ বাজানো হয়। যখন সন্ধ্যা দেওয়া হয় সন্ধ্যেবেলাতে তখন 3 বার শাঁখ বাজানো হচ্ছে। তাহলে বা সেই বেল পাতাগুলো খেয়াল করেছো পুজোর সময়তে 3টে করে পাতা। তাহলে এই যে 3 সংখ্যাটা নিছক একটা আমাদের কাছে শুধু অঙ্কের সংখ্যা নয়, এই 3 সংখ্যাটা একটা আমাদের জীবনেতে গুরুত্বপূর্ণ সংখ্যা হয়ে থাকে। সেদিক থেকে একটা হয়ে যায় 3 সত্যি। অনেক সময়তে বিশ্বাস করানোর জন্য কোনো একটা বিষয় বা বক্তব্যকে অন্যের কাছে বিশ্বাস করানোর জন্য আমাদের 3 সত্যি দিতে হয়, যে সত্যি সত্যি সত্যি, মানে সত্যি করেই বলছি, যে বিশ্বাস করানোর জন্য 3 সত্যি দেওয়া। তেমনি যেন এখানেতে এই 3টে লাইন 3 সত্যির মতনই বারবার আমাদের কাছে বা আমাদের চৈতন্যতে বা পাঠক চৈতন্যকে সচকিত করছে। অর্থাৎ মানুষ বড় একলা তুমি তার পাশে এসে দাঁড়াও। এই যে মানুষ বড় একলা, এই একলা আর তার পাশে দাঁড়াতে হবে, মানুষ বড় একলা আর তার পাশে দাঁড়াতে হবে, এই কথাটা যেন বারবার পাঠককে শুনিয়ে শুনিয়ে তাকে এর প্রতি আরও বেশি করে মনোযোগ সৃষ্টি করা। বলা বলে এই যে কবির এই কবিতা লেখার স্টাইলটা, এই কবিতা লেখার স্টাইলটা কবির লেখা অবনী বাড়ি আছো কবিতাতেও কিন্তু ধরা পড়ে। অবনী বাড়ি আছো কবিতাতে এই অবনী বাড়ি আছো এই কথাটা বারবার কবি তুলে ধরেছেন। তাহলে এটা একটা কবি শক্তি চট্টোপাধ্যায়ের এটা একটা লেখার স্টাইল, যে কবি একটা লাইনকে বারবার ব্যবহার করে ওই বিষয়টা পাঠকের চৈতন্যতে বারবার অনুরণন সৃষ্টি করেন, বারবার বলতে থাকেন, যাতে পাঠক এটার প্রতি গুরুত্বপ্রবণ হয় বা গুরুত্ব দেয়। ঠিক আছে? অর্থাৎ একটা যেমন তোমাদের কোনো রেল স্টেশনেতে গেলে দেখবে যেমন বারবার খবর হয় যে কোনো থ্রু ট্রেন আসছে বা কোনো ট্রেন আসছে, সচেতন করা হয় যে সরে যান, তেমনই এখানেতে যেন আমাদেরকে সচেতন করা হচ্ছে যে এদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও, এদেরকে মুক্ত করো। তাই এখানেতে 3 বার ব্যবহার করা হয়েছে। এরকম যখন একটা লাইন বারবার ফিরে আসে বা একটা শব্দ বারবার ফিরে আসে সেটাকে কিওয়ার্ড বলা হয়, কিংবা গানের দিক থেকে বলা যেতে পারে সেটাকে ধ্রুবপদ বলা হয়। সুতরাং এই কবিতার 3য় লাইনটা এরকম একটা কিওয়ার্ড বা
ধ্রুবপদ বা এরকম 3 সত্যির মতন বারবার আমাদেরকে সচেতন করে তুলেছে এবং সচেতনতার মধ্যে আমাদেরকে আহ্বান করছেন কবি বা অনুরোধ করছেন যে ওদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে। ঠিক আছে, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটা তা তোমরা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই কবিতাটির ওপরেতে তোমাদের কোনো বক্তব্য বা প্রশ্ন থাকলে তা তোমরা কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটার ওপর তোমাদের যদি কোনো রকম এমসিকিউ বা প্রশ্নপত্রের পিডিএফ দরকার হয় তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটেতে যাও এবং সেখান থেকে সংগ্রহ করে নাও।